এই গল্পটি আমার দাদার কাছ থেকে শোনা, যিনি 1970-এর দশকে গ্রামীণ ওহিওতে মূল্যায়নকারী এবং রিয়েল এস্টেট এজেন্ট হিসেবে কাজ করতেন। তিনি পুরনো ক্ষতিগ্রস্ত সম্পত্তির বিশেষজ্ঞ ছিলেন। ঠান্ডায় জবুথুবু এক জানুয়ারির সকালে তাকে একটি বিচ্ছিন্ন ফার্ম হাউসের মূল্য নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়েছিল। জায়গাটি ছিল ফাঁকা মাঠের মাঝখানে, আর চারপাশে বিশাল কঙ্কালসার ওক গাছের ছায়া। পরিবারের সদস্যদের হঠাৎ অসুস্থতার কারণে মালিকরা কয়েক মাস আগে বাড়ি ছেড়ে চলে যান, তাই ব্যাংকের একটি মূল্যায়নের প্রয়োজন ছিল। বাড়িটি ছিল ঠান্ডা, নীরব এবং তাতে স্যাঁতস্যাঁতে ধুলো ও ওজনের হালকা গন্ধ ছিল। জানালাগুলো নোংরা ছিল, কেবল দুর্বল অস্পষ্ট আলো আসছিল। তিনি বেসমেন্টে শুরু করলেন, ভিত্তির পরিমাপ নিলেন। এটি ছিল একটি সাধারণ মাটির মেঝেযুক্ত ভাণ্ডার। কিছু পুরনো মাকড়সার জালে ঢাকা জার এবং একটি পুরনো কয়লার ফার্নেস ছাড়া উল্লেখযোগ্য কিছু ছিল না। তিনি পদ্ধতিগতভাবে নিচতলা এবং দ্বিতীয় তলা ঘুরে দেখলেন। তার টেপ রেকর্ডারে মাত্রা এবং নোটগুলি বলে যাচ্ছিলেন। সব কিছু অক্ষত ছিল, তবে পুরু স্তরে ধুলোয় ঢাকা। শেষ জায়গাটি ছিল চিলেকঠা। দ্বিতীয় তলার হলওয়েতে একটি দড়ি টানা প্রবেশ পথ ছিল। তিনি দড়িটি টানলেন এবং তাতে জমাটবদ্ধ তীব্র গন্ধযুক্ত বাতাসের একটি মেঘ বেরিয়ে এলো। তিনি তার মইটি স্থাপন করলেন, তার ভারী ম্যাগলাইটটি খোলা প্রবেশপথে ফেললেন এবং উপরে উঠলেন। চিলেকঠাটি ছিল বিশাল, ত্রিকোণাকার এবং গরম, নিচের ঠান্ডা বাড়ির সম্পূর্ণ বিপরীত। এটি ছিল একটি একক খোলা জায়গা, যেখানে কাপড়ে ঢাকা ভুলে যাওয়া আসবাবপত্র ঠাসা ছিল। তিনি যখন হাঁটছিলেন, তখন পুরনো মেঝেগুলো তার বুটের নিচে ক্যাচ ক্যাচ করছিল। তিনি ছাদের বিম এবং নিরোধকের অবস্থা বর্ণনা করে তার চূড়ান্ত মূল্যায়ন শুরু করলেন। হঠাৎ নিচের নীরবতা ভেদ করে একটি শব্দ এলো, একটি সুস্পষ্ট ভারী ধূপ। আমার দালা জমে গেলেন, তার হৃৎপিণ্ড বুকে সজোরে আছড়ে পড়ছিল। শব্দটি দ্বিতীয় তলা থেকে এসেছিল, ঠিক সেইখানে যেখানে তিনি চিলেকঠার ও খোলা প্রবেশপথটি রেখে এসেছিলেন। তিনি খুব যত্নশীল ছিলেন, তিনি জানতেন বাড়িটি ভারী। তিনি শ্বাস বন্ধ করে রাখলেন, তার ম্যাগলাইটের আলো কাঁপছিল। বাড়িটি আবার সম্পূর্ণ নীরব। তিনি এটিকে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করলেন, বাড়িটি তো হচ্ছে বা কোনো প্রাণী। তারপর তিনি শব্দটি শুনলেন, পায়ের শব্দ। সেগুলো ছিল ধীর, সুচিন্তিত এবং ভারী। দ্বিতীয় তলার হলওয়েতে চিলেকঠার প্রবেশপথের ঠিক নিচ দিয়ে পথ তৈরি করছিল। ক্যাচ, বিরতি, ক্যাচ, বিরতি। মনে হচ্ছিল কেউ বুট পরে হাঁটছে, কেউ যে চুপ থাকার চেষ্টা করছে না। আমার দাদার মন চিৎকার করে বলল, নিচে যাই থাকুক না কেন, তাকে তার পরে বাড়িতে প্রবেশ করতে হয়েছে। কিন্তু তিনি তো মূল দরজাটি তালা দিয়েছিলেন। পায়ের শব্দ ঠিক তার নিচে থেমে গেল। নীরবতা। তারপর ভয়ঙ্কর স্পষ্টতার সাথে তিনি এমন একটা শব্দ শুনলেন, যা ক্যাচ ক্যাচ বা ধূপধাপ নয়, বরং উদ্দেশ্যমূলক কিছু। টানা দড়িটিকে আলতো করে টেনে নেওয়ার ধীর ঘষড়া মতো শব্দ, যা চিলেকঠার দরজাটিকে বন্ধ করে দিচ্ছিল। আলোর ক্ষীণ রশ্মিটি এখন একমাত্র আলোর উৎস। প্রবেশপথ থেকে আসা প্রাকৃতিক আলোর শেষ ফালিটি অদৃশ্য হয়ে গেল। তিনি সম্পূর্ণ অন্ধকারে তলিয়ে গেলেন। শ্বাসরুদ্ধকর চিলেকঠার ভেতরে শিলবন্ধ হয়ে গেলেন। তিনি অপেক্ষা করলেন না। তিনি আসবাবপত্রের স্তূপের ওপর দিয়ে ছুটলেন, অন্ধভাবে খোলা জায়গাটি হাতড়ে এবং তার ইস্পাতের পায়ের বুট দিয়ে ল্যাচটিতে আঘাত করতে লাগলেন, যতক্ষণ না সেটি ভেঙে যায়। তিনি মই বেয়ে নেমে পড়লেন, ধুলো ভর্তি হলওয়ের মেঝেতে সজোরে আঘাত পেলেন। হলওয়েটি ছিল ফাঁকা, সামনের দরজা তখনও তালা দেওয়া ছিল। তিনি তার টেপ রেকর্ডার বা ক্লিপবোর্ডটু তোলার জন্য থামলেন না। তিনি তার গাড়ির দিকে ছুটে গেলেন, চাবিতে ঘাটাঘাটি করতে লাগলেন, যতক্ষণ না তিনি ইঞ্জিন চালু করতে পারেন, এবং সেই বাড়িটির দিকে না তাকিয়ে দ্রুত চলে গেলেন, যা বিস্তীর্ণ ফাঁকা মাঠে নীরবে দাঁড়িয়েছিল। তিনি ব্যাংকের অফিসে বসে স্মৃতি থেকে মূল্যায়ন করলেন। সেই ফার্ম হাউসে তিনি আর কখনো পা রাখেননি। ব্যাংক অবশেষে বাজেয়াপ্ত করে কাঠামোটি ভেঙে ফেলে। ভেতরে কে বা কী ছিল তা কেউ জানত না।